কে শেখায়? এই রাজাকারের বাচ্চা যার বাপকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে, সে আমাকে আওয়ামী লীগ শেখায়? আমি এই বিষয়ে একটু যোগ করতে চাই। সেই ব্যাপারটা হচ্ছে এমন যে, প্রথমত তুষারের ব্যাপারটা যেটা আমি বলবো, এই লোকটা একটা, আপনি স্যাডিস্ট শব্দটার সাথে আপনার পরিচয় আছে কিনা জানি না। স্যাডিস্টের কাজ হচ্ছে, হিটলার স্যাডিস্ট ছিল। ধরেন আপনি বসে আছেন, আমি আর আপনি গল্প করছি, আমার কোনো কাজ নাই, আমি ধরেন অমুকের কথা বলছি, অমুক খারাপ তমুক খারাপ, আবার ফাঁকে ফাঁকে আমি বলছি যে আমি অসম্ভব রকমের ভালো, আমি মেধাবী, শুধু আমি 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 আমি। এই লোকটিকে আমি খুব ভালো করে চিনি তো, তুষারকে। ও হচ্ছে একটা খুব সিক কিছু মানুষ থাকে না, অসুস্থ, খুবই অসুস্থ, খুবই ফার্স্ট্রেটেড একটা লোক। ফার্স্ট্রেটেড হওয়ার কারণ আছে। আমি অবশ্য ব্যক্তিগত জীবনগুলোতে, যেমন ধরেন আমি একটা বলি, ওয়াইফ ছেড়ে চলে গেছে, ছেলেটাকে নিয়ে একটা লম্বা সময়ে সাফার করতে হয়েছে। আমি ওই প্রসঙ্গে যাব না, আসলে যাওয়া উচিত হবে না, ওই প্রসঙ্গটা বাদ। দেখুন, লোকটা মানে গ্রামাটিক্যালি যদি আমি বিবেচনা করি আর কি, তার জীবন ধারণ হচ্ছে একটা সাইকোপ্যাথ। হ্যাঁ, যেমন ধরেন আমার সাথে তার যখন পরিচয় ছিল, ডিজিএফআই সব ব্লগারদেরকে হত্যা করেছে, এটা হচ্ছে তার কথা। ডিজিএফআই কে হত্যা করেছে, কারা কারা জড়িত ছিল, দুনিয়ার কাহিনী বলতে। আমি বললাম যে আপনি কিভাবে জানেন যে ডিজিএফআই ব্লগারদেরকে হত্যা করেছে? বলে যে ডিজিএফআই হত্যা করেছে জানি, তুমি কি আমার থেকে বেশি জানবা? আমি তোদের সাথে ঘুরি, আমি তো ডিজিএফআই সাথে কাজ করতাম। তাই বললাম যে আপনি কিভাবে ডিজিএফআই সাথে কাজ করতেন ভাই? আপনার সাথে ডিজিএফআই এর কারবারটা কি? আপনি করেন বিতর্ক, আপনার সাথে ডিজিএফআই যাই হোক, ওই প্রসঙ্গে যাবো না। এই ধরনের, আমি বললাম যে না না, আপনি যেহেতু একবার বলেছেন যে আপনি ডিজিএফআই সাথে আপনার পরিচয় আছে, এই না সেই না, বলেন কিভাবে মেরেছে। আবার বলছে যে না, এটা তুমি বাদ দাও না, অভিজিৎ রায় কি ভালো ভালো লেখা লিখতো? অভিজিৎ রায় তো এরকম ধর্মকে অবজ্ঞা করে লেখা লিখতো, ওকে আসলে মারাটা ঠিকই আছে। তো আমি না একদিন খুব অবাক হলাম। একদিকে এই লোক বলছে যে ডিজিএফআই নাকি মেরেছে, আর্মির লোক নাকি মেরেছে, আবার অন্যদিকে অভিজিৎ রায়কে নিয়ে নানান ধরনের গালিগালাজ। আবার আমাকে বলছে যে এই যে চ্যাট তোমার সাথে হলো, এটা একটু প্লিজ, এটা একটু মুছে ফেলো। আমি বললাম যে ভাই মুছছি। তো বলছে যে মুছে ফেলো। তো আমি আসলে শেষ পর্যন্ত কিছু মনে মুছেছিলাম, কিছু থেকে গেছে। আমার ওই প্রোফাইলটা আসলে এটা আমি আসলে পাবলিক গুলা করবো, দেখাবো যে সে কি বলেছে না বলেছে। এটা এক নাম্বার। দেখেন, ও ধরেন 80-র দশকে ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, বয়সে আমার থেকে অনেক বড়, তার বয়স 60-এর কাছাকাছি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে একটা লাইফলেস ক্রিয়েচার গাবতলিতে থাকে, ঝুট কাপড়ের ব্যবসা করতো, কিন্তু পড়েছে ডাক্তারই, করতো ঝুট কাপড়ের ব্যবসা। ঝুট কাপড়ের ব্যবসা করতে গিয়ে অমুক সন্ত্রাসী তমুক সন্ত্রাসীর লালন পালন, সেখানে লস খাওয়া, পার্টনারের টাকা মেরে দেওয়া। এরপরে সে চামচামি করলো হচ্ছে আপনার আনিসুল হকের সাথে সাথে থাকে। আনিসুল হকের একেবারে ছেলে বোনে ছেলের মতো ব্যবহার। আনিসুল হকের সাথে থাকা অবস্থাতে আনিসুল হকের ওয়াইফকে নিয়ে চূড়ান্ত নোংরামি। রুবানা হক কয়টা প্রেম করেছে, রুবানা হক, অথচ আমরা কিন্তু এসব কিছুই জানি না। আমার কাছে এসে বলছে রুবানা হক কয়টা প্রেম করেছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, চাচা ভাই আপনি আমার এগুলো বলেন না, এগুলো আসলে হয়েছে কি, সমাজ তো দেখেছো সমাজ কিভাবে উচ্ছন্নে গেছে। আমি অমুক সালে বিতর্ক করেছিলাম। আমি মনে মনে বলতাম যে এই লোকটা এরকম সিক, মানে অসুস্থ একটা লোক। আপনি মানে আমি নিশ্চিত আজকে আমার এই ভিডিওটা যারা দেখছে, যারা ব্যক্তিগত ভাবে চেনে, তারা এক বাক্যে স্বীকার করবে লোকটা না কোথাও ব্যক্তিগত আলোচনা হচ্ছে, অন্য একটা মানুষ সম্পর্কে আপনার ক্রমাগত ভাবে বলছে। সে দাবি করছে যে আনিসুল হকের ওয়াইফের যে রুবানা হক, তার 7টা ছিল, আপনার বয়ফ্রেন্ড ছিল। আনিসুল হকের আগের ঘরের একটা ছেলে আছে, নাফিস নাম। সেই নাফিস বাচ্চা একটা ছেলে, মানে ওর থেকে তো বাচ্চাই আসলে। সেই নাফিসকে নাকি তার মা মেয়ে সাপ্লাই দিত। এই কথাটা সে আমাকে বলে বেড়াচ্ছে। আমি তখন আমাকে এগুলো সে লিখছে, আমি তখন চিন্তা করতাম যে তাহলে আমার কথাও নিশ্চয়ই গিয়ে কোথাও বলবে। তাই তো হয়েছে। তার সাথে কিন্তু আমার যুদ্ধাঙ্গেই কিন্তু কোনো সম্পর্ক ছিল না কখনো। কেন হয়েছে জানেন? মজার ব্যাপার হচ্ছে তাকে আমি কিছু বলিও নি। আমি ফেসবুকে হরলিক্স নিয়ে লিখেছিলাম। আমি লিখেছিলাম হরলিক্স পাগলা। হরলিক্স পাগলা যে তার নিক নেম, এইটা সেই বলে বেরিয়েছে। হ্যাঁ, আমাকে হরলিক্স পাগলা বলে। বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলে যে নিজুম মজুমদার আমাকে হরলিক্স পাগলা বলে, আমি নাকি হরলিক্স খাই শুধু, আমি নাকি হরলিক্স। আসলে ঘটনাটা যেটা হয়েছে, সে একটা প্রোগ্রাম করতো যেটার বিজ্ঞাপনটা দিয়েছিল হরলিক্স।
এই জন্য ব্লগে তাকে হরলিক্স বলে ছেলেপেলেরা টিজ করতো। এটা একটা কারণ আছে। জাফর ইকবাল স্যারের উদ্যোগে একটা ড্রোন বানিয়েছিল সাস্টের ছেলেপেলেরা। ওরে বাবা, তার সেই ছেলেদের, এই বাচ্চা বাচ্চা ছেলেরা ড্রোন বানিয়েছে। সে বলে এগুলো নাকি মোস্তফা মার্কেট থেকে কিনতে পাওয়া যায় সিঙ্গাপুরে, এগুলো নাকি $20 দিয়ে পাওয়া যায়। আমি ধরে নিলাম যে $20 দিয়ে এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু একটা ছেলে যে চেষ্টা করেছে, তার যে এই যে সামষ্টিক একটা চেষ্টা, এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না? ছোট 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 বাচ্চাদের পিছনে লেগে আছে। দিনের পর দিন তাকে ট্রল করলো। ব্লগে তার নাম দেওয়া হলো ড্রোন তুষার, ড্রোন না কিন্তু, ফাইজলামি করে তার নাম দেওয়া হলো ড্রোন তুষার। তো আপনার মতিকণ্ঠ নামে একটা স্যাটার পত্রিকা ছিল, সেই মতিকণ্ঠে প্রায় তাকে নিয়ে লেখালেখি হতো। সে করেছে কি, গণজাগরণ মঞ্চের সময় এই শিবিরের টাকা খেয়ে সেই গণজাগরণ মঞ্চে এসেছে বিরাট বড় নেতা সাজার জন্য। সেখানে ছেলে পেলে তাকে ঘাড়ে টারে ধাক্কা দিয়ে প্রথম কয়েকদিন রেখেছিল, পরে ঘাড় ধাক্কা দিয়ে থেকে বের করে দিয়েছে। সে গিয়ে করলো কি, পরে দেখা গেল ইসলামী ব্যাংক ছিল, জামাতের ব্যাংক ছিল, ওই জামাতের টাকা খেয়ে সে সেখানে উপস্থাপনা করে বেড়াচ্ছে। তখন আমরা বলা শুরু করলাম যে দেখেছেন, আমরা যে আগেই তাকে সন্দেহ করেছি যে এ ছিল শিবিরের এজেন্ট, শিবিরের হয়ে কাজ করে। আপনি কখনো দেখেছেন শিবিরকে নিয়ে লেখে? সারাটা বছর জুড়ে আওয়ামী লীগকে নিয়ে লিখেছে, সারাটা বছর। গ্যাসলাইটিং বলে একটা শব্দ আছে, সারাটা ক্ষণ আওয়ামী লীগকে নোংরা ভাষাতে, প্রধানমন্ত্রীকে যা তা না সে বলেছে। যে লোকটা সারাক্ষণ আওয়ামী লীগকে গালিগালাজ করেছে, সেই লোকটা আবার আমাকে বলছে আমি নাকি আওয়ামী লীগের ক্ষতি করছি। অথচ আমরা যে কজন আছি, আপনি নিশ্চয়ই এটা জানেন, এরকম একটা দুর্যোগ মুহূর্তে আমরা বলছি, আমরা এই দলটার কথা বলছি। আমাদেরকে পছন্দ করবে না ওর মতো শিবিরের ছেলেরা, ওর মতো হোদল কুতকুত গুলো আমাদেরকে অপছন্দ করবে, ও আমাদেরকে ওই কারণ শিবিরের। তার জন্মের প্রবলেম আছে। যাক, এগুলো আমি বলতে চাইনি, কিন্তু আজকে আমি টিভির সামনে মনে হয় বলছি। ওর কিন্তু আপনি জানেন যে ওর বাবাকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা, এটা জানেন? না না, জানি না। ওর বাবাকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয়েছে। আচ্ছা। তার বাবার সাথে সম্পর্ক ছিল, তার মার সাথে সম্পর্ক ছিল তার চাচার। পরবর্তী সময় তার চাচার সাথে তার মার বিয়ে হয়। আজকে টিভিতে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। ওর বাপকে একটু জিজ্ঞেস করেন তো আপনারা যে তুষার তোমার বাবাকে, তোমার বাবার পরিচয়টা একটু বলো তো। বাবার নাম মনে হয় জানে না। তার চাচা কিন্তু, তার চাচাকে সে কিন্তু পরবর্তী সময় তার মাকে বিয়ে করেছে। মুক্তিযুদ্ধের সময় কাকে মেরে ফেলেছে? মুক্তিযোদ্ধারা ওকে মেরে ফেলেছে, তার বাবাকে। কোন ফ্যামিলি থেকে এসেছে? রেসিডেন্সিয়ালে চুরি করে ধরা পড়েছে। মান্নান স্যার প্রায় বলতো এই তুষারের মতো চোর হইছে। ওই মান্নান স্যার আমাদের ছিলেন ধর্মপড়া, তো মান্নান স্যার বলতো, আজকে মান্নান স্যার জীবিত থাকলে স্যারকে ডেকে একটু রেকর্ড করে আনতাম আর কি। স্যার বলেন, আমরা অনেক পরে দুজনে কি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিলেন? তুষার আমার অনেক আগে পাশ করেছে। ধান্দাবাজি আর ধান্দাবাজি, সেখানে আব্দুল্লাহ আবু সাইদকে ধরে নিয়ে আসতো, সেখানেও নানান ধরনের ধান্দাবাজি। সে বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে, ডিবেটিং করেছে, কিছু না, প্রত্যেকটা জায়গাতে গিয়ে সে এই গ্রুপিং, ধরেন ডিবেটিং ক্লাব করবে, সেখানে গ্রুপিং, সেখানে জামাতের ছেলে, শিবিরের ছেলে, তার পছন্দ অনুযায়ী ঢুকায়, সেখানে তাকে লাথি দিয়ে অটোয়া থেকে একটা পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। তাকে যেইখানে যাবে, যেই জায়গাতে ঢুকবে, সেই জায়গাতে সেই নোংরা গ্রুপিংটা করবে। না, উনি তো বন্ধু সভা, প্রথম আলোর বন্ধু সবাই ছিলেন, নাগরিক টিভিতে ছিলেন। শোনেন, আমি নাগরিক টিভিতে কথাতে আসছি। নাগরিক টিভিতে সে বলছে, কদিন আগে সে বলা শুরু করলো যে ইমপ্রেস টেলিফিল্ম থেকে সে 50 লক্ষ টাকা পাবে। সে 50 লক্ষ টাকা নাকি তাদের কাছ থেকে পায়। কত বিষেধাগার সে করলো। আমাকে অনেকবার বলেছে, হ্যাঁ সাগর সাহেব খারাপ, এই খারাপ, শাইখ সিরাপ খারাপ, দুনিয়ার কথাবার্তা। 5ই আগস্টের পরে সে গিয়ে ওইখানে বিরাট বড় প্রোগ্রাম করছে, একটা দুমুখ সাপ। এরপরে সে নাগরিক টিভিতে রুবানা হককে চাপ দেওয়া শুরু করলো, সেখানে সে টাকা পায়, টাকা তাকে দিতে হবে। আনিসুল হকের সাথে সে ছিল, আনিসুল হক তাকে স্নেহ করতো, সে সেখানে দাবি করে বসলো নাগরিক টিভি তার। একটা পর্যায়ে সে ইভ্যালি রাসেলকে আপনার চাপ দেওয়া শুরু করলো। আমার কাছে সব তথ্য আছে। সে ইভ্যালি রাসেলকে নিয়ে সারাটা ক্ষণ নোংরা কথাবার্তা। পরে রাসেল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। রাসেলের রাজনৈতিক জীবন, রাসেলের আদর্শ, রাসেল কি ব্যবসা করেছে, রিগার্ডলেস অফ দ্যাট, ও আমার একসাথে বড় হয়েছি। ইভ্যালির রাসেল, ইভ্যালির প্রত্যেকটা যারা কাস্টমার আছে, ক্লায়েন্টরা জানে যে আমি রাসেলের জন্য কিভাবে লড়াই করেছি। এবং আমি নিশ্চিত যে আমার রাজনৈতিক জীবন যাপন ছাপিয়ে ইভ্যালির যারা আছে তারা অ্যাটলিস্ট এই একটা কথা এক বাক্যে স্বীকার করবে যে নিজুম ভাই ইভ্যালির জন্য করেছে। এই রাসেলকে সে সারাদিন গালিগালাজ করতো। ওই সময়টাতে আমি তার উপরে চড়াও হয়েছিলাম, আরে কি ভাই, আপনি আপনার স্কুলের ছোট ভাইকে নিয়ে এইসব, আর ভাষা কি, ধান্দাবাজ, চোর। রাসেলকে প্রতিটা দিন তার ওয়াইফকে নিয়ে, রাসেলকে নিয়ে, রাসেলের একটা ছেলে ছিল, তাকে নিয়ে নোংরা কথাবার্তা সারাটাক্ষণ। অথচ গণভবনে গিয়ে সে তার ছেলে সুদ্ধা আপনার চেয়ার চুরি করে নিয়ে আসলো, ফুলের টপ চুরি করে নিয়ে আসলো। চিন্তা করা যায়। সুতরাং এই যে
এই এই লোকটাকে তখন আমার সাথে তো তার বয়সের একটা বড় পার্থক্য আছে, আমি তার থেকে বয়সও ছোট। একটা লোককে কোন লেভেলের লাইফলেস হলে সে তার জুনিয়র তার স্কুলের কত জুনিয়র তার সম্পর্কে সে মিডিয়াতে এসব কথাবার্তা বলে। মানে স্বাভাবিক আমরা কি করি, আমাদের যদি ছোট ভাই হয় তাহলে আমরা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি, এটা আমরা সর্ট আউট করি। কতটুকু লাইফলেস, কতটুকু সে মানে কতটুকু ফার্স্ট্রেটেড, কতটুকু একটা স্যাডিস্ট সে নাগরিক টিভি রুবানা হককে নিয়ে নোংরামো করে, তার ছেলেকে নিয়ে নোংরামো করে, ইমপ্রেসকে নিয়ে নোংরামো করে, সে ইভ্যালিকে নিয়ে নোংরামো করে, সে কোনো জায়গাতে বসলে সেখানে নোংরামো করে, রেসিডেন্সিয়ালের এই গ্রুপ নিয়ে নোংরামি, ওই গ্রুপ নিয়ে নোংরামি, মানে যেইখানে যাবে সেই জায়গাটাকে একটা গান্ধা করে দেয়, একটা একটা পিওর সাইকোপ্যাথ। এখন সে বলছে আমি নাকি আওয়ামী লীগের ক্ষতি করছি। আরে বেটা, আওয়ামী লীগের যদি আমি ক্ষতি করি এইটা বুঝবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমি আওয়ামী লীগ করি, আমার বাপ আওয়ামী লীগ করতো, আমার দাদা আওয়ামী লীগ করতো। আমি আপনাকে এই জিনিসটা তো আমি আপনাদেরকে প্রায় মনে হয় দেখিয়েছি, আবারও একটু দেখাই, এটা আমি দেখাতে খুবই প্রাউড ফিল করি। সেটা হচ্ছে আমার আব্বার 30 পয়সা চাঁদা দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য পদ, দেখেছেন? দেখতে পাচ্ছেন তো না? কাঞ্চনপুরে, নোয়াখালী, রামগঞ্জে আমার বাবা সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের। আব্বার বয়স আজকে 84। আমাকে আওয়ামী লীগ শেখায় কে শেখায়? এই রাজাকারের বাচ্চা যার বাপকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে, সে আমাকে আওয়ামী লীগ শেখায়। আওয়ামী লীগকে নিয়ে যদি আমার কোনো কথা বা বক্তব্য, সেটা আমাদের সভানেত্রী বুঝবেন, আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন। এই এই রাজাকারের বাচ্চা কে? সে ইসলামী ব্যাংকের প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে, সে গণজাগরণ মঞ্চের মধ্যে ঝামেলা তৈরি করে। এই সাইকোপ্যাথ কে? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেদিন বলবে যে নিজুম ভাই আপনি ঠিক বলতেছেন না, সেদিন বুঝবো ঠিক বলতেছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলুক তো, এই দলটার জন্য আমরা তো অসংখ্য মানুষ পরিশ্রম করছে, তার মধ্যে আমি ছোট্ট একটা বালুকণা মাত্র। আমার পিছনে কেন লেগেছে? নাহিদ রেন্সের পিছনে লেগেছে। নাহিদ দিনের পর দিন এই দলের জন্য কাজ করেছে, দিনের পর দিন। নাহিদের সাথে অন্য অনেকের সম্পর্ক খারাপ হতে পারে, এটা হতে পারে, কিন্তু নাহিদ তো আওয়ামী লীগের জন্য কাজ করেছে। সে নাহিদকে ছাড়েনি। নাহিদ আমাদেরও কত ছোট একটা ছেলে, মানে কাউকে ছাড়বে না, সে কাউকে ছাড়বে না। কারণ কি জানেন? ওর জীবনে কোনো কিছু পাওয়া হয় নাই। দেখবেন খালি বলে যে আমি বিতর্ক করেছি, এখন ইচ্ছা করে বলতে যে অনেক বড় জিনিস ছিঁড়ে ফেলছে। পড়ালেখা করেছে, নিজেকে ডাক্তার বলে, ডাক্তারি প্র্যাকটিস বাদ দিয়ে করেছে ঝুট কাপড়ের ব্যবসা, এখন এসেছে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে টকশোর ভিতরে নোংরামো করার জন্য। ওর বয়স আর আমার বয়স যায়? সে পাশ করেছে কোন 80 সাল না 82 সালে, আমি পাশ করেছি কবে? যায় ওর সাথে আমার? বলেন দেখি, মানে কি জন্য, কি কারণে? সুতরাং না, মানে এটার কারণটা দেখেন। শুভেচ্ছা নামে একটা প্রোগ্রাম করতো, পুরা বিটিভির ইতিহাসে এত বাজে প্রোগ্রাম আর কখনো হয়নি। হাতটা নাড়িয়ে শুভেচ্ছা, আমরা বিশ্বাস করেন আমার বোনরা আত্মীয় সবাই হাসাহাসি করতো, যে সবাই বলতো যে মোটকাটা আসছে। মানে সরি টু সে, মানে আমি শুনতাম বন্ধু বান্ধবরা বলতো, মানে এত একটা মানে সবখানে পণ্ডিতি করবে। সাইকোপ্যাথ একটা রাজাকারের ছেলের কাছে আপনি কি আশা করতে পারেন, যার কোনো পিতৃ পরিচয় নাই, বড় হয়েছে এতিমখানার মতো কোথায় যেন বড় হয়েছে, তার নাই পিতৃ পরিচয়, ছেলে একটা নিয়ে ফাইট করছে, বউ ছেড়ে চলে গেছে অন্যের ওয়াইফকে নিয়ে। দেখেন আনিসুল হক তাকে পুত্রের মতো আদর করতো, পুত্রের মতো। তাহলে রুবানা হক তার কি মার মতো হওয়ার কথা না? সে রুবানা হক নাকি 7টা প্রেম করে, এগুলো আমাকে বলে বেড়াতো। আপনি বোঝেন কতটুকু স্যাডিস্ট? মানে মার মতো একটা ক্যারেক্টারকে নিয়ে নোংরামো করতো। তো যে তার মার মতো একটা ফিগারকে নিয়ে নোংরামো করতে পারে, সে আমাকে নিয়ে তো বলবেই। কালকে একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমি ভিডিওটা কিছুক্ষণ দেখে আমার জাস্ট মনে পড়ে গেল। বললাম যে ওয়েল, এটাই তো হওয়ার কথা ছিল আসলে। উনি তো নাগরিক টিভিতে ছিলেন, রুবানা হক, বা উনি তো নাগরিক টিভিতে ছিলেন। বের করে দেওয়া হয়েছে তাকে, লাঠি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে সে করতো কি, প্রডিউসারের সাথে সমস্যা, সেখানকার টাকা মারা, একটা প্রোগ্রামের কথা বলে সেই প্রোগ্রামের ওভার ভাউচিং করা, ওভার প্রাইসিং করা, সেখান থেকে টাকা মারা, এইটার মধ্যে সেই সব বোঝে। সে একটাই কথা, আমি বিতর্ক করছি, আমি এইটা করতে পারবো, আমি এই প্রোগ্রামে আমি সেরা, এইটা আমি করবো, সবকিছু তার মতো। সেখানে সে জামাতিপনা করতে চেয়েছে, করতে দেয়নি। তারা বলেছে তারা নিরপেক্ষ করবে, তারা তাদের মতো করে করবে। সো এই হচ্ছে ঘটনা আসলে। এই দেখেন
আচ্ছা, ঠিক আছে। কখনো বৈষম্য, কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, কখনো আওয়ামী লীগের নামে নোংরাম, মানে তার জীবনটা, মানে আপনি খালি ওর দিকে তাকান তো, ওর আসলে জীবনের অর্জনটা কি, ও কিসের জন্য, ও কি, ওর জীবনের